ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো কম খরচায় দেবভূমি হরিদ্বার। হরিদ্বার কম খরচায় ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা হরিদ্বারে এসে পৌঁছাবে, হরিদ্বারে পৌঁছে গিয়ে হর কি পৌড়ি গঙ্গাঘাটের কাছে কোথায় মাত্র 150 টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, কম খরচায় কোথায় খাবার দাবার খাবে, এমনকি হর কি পৌড়ি গঙ্গাঘাটের আশেপাশে মানে হরিদ্বারে তোমরা কোনো রকম টাকা পয়সা খরচা না করে পায়ে হেঁটে কোন কোন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবে, এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। হরিদ্বার ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12টা। হাওড়া স্টেশন থেকে আজকে আমি ধরবো দুপুর 1টার সময় কুম্ভ এক্সপ্রেস, যে ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে আজকে আমার জার্নি হবে হরিদ্বার স্টেশন পর্যন্ত। প্রচুর এক্সাইটেড, কারণ আমার পছন্দের একটি জায়গা আমি নিজে ঘুরে দেখবো, তার সাথে সেখানকার সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এখন হাওড়া স্টেশনের আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু 11 নাম্বার প্ল্যাটফর্মে। এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি যে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে, অ্যানাউন্সমেন্টটা করুক, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেব। মূলত বেশিরভাগ দিনই কুম্ভ এক্সপ্রেস ট্রেন 11 নাম্বার প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তবুও যেদিন তোমরা ট্রেন ধরবে সেদিন ট্রেন ছাড়ার টাইমিং এর ঠিক আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যাওয়াটাই বেটার হবে, কারণ কোনো কারণবশত যদি প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয় তাহলে তোমরা আগে থেকেই জানতে পারবে। হাওড়া স্টেশনের 11 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস ট্রেন, আর 11 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুম্ভ এক্সপ্রেস। বন্ধুরা, এই ট্রেনে আমি জার্নি করব বলে মোটামুটি 2 মাস আগে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা পড়েছিল আমার কিন্তু 665 টাকা। S1 এ আমার সিট পড়েছে, আর এই হলো সামনের দিকে S1। আমি এবারে সোজা কিন্তু ট্রেনে উঠে পড়বো। হাওড়া স্টেশন থেকে সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। হাওড়া স্টেশন থেকে মূলত দুটো ট্রেন সরাসরি হরিদ্বার পর্যন্ত যায়, 12369 কুম্ভ এক্সপ্রেস। তাছাড়াও রয়েছে 13009 দুন এক্সপ্রেস। তবে বন্ধুরা, এই কুম্ভ এক্সপ্রেস ট্রেন কিন্তু সপ্তাহে 2 দিন উপাসনা এক্সপ্রেস নামে চলে। তবে উপাসনা এক্সপ্রেস ট্রেনের ট্রেন নাম্বার হলো 12327। কুম্ভ এক্সপ্রেস দিনের বেলা হাওড়া স্টেশন থেকে ছাড়ে, তবে হাওড়া স্টেশন থেকে রাতের বেলা ঠিক 8টা 25-এ ছাড়ে দুন এক্সপ্রেস ট্রেন। তবে বন্ধুরা, কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশন থেকে ঠিক একই সময়ই ছাড়ে। তবে 26 ঘন্টা 50 মিনিটে পৌঁছালাম আমি আমার গন্তব্যস্থলে। ট্রেন থেকে বসেই দেখা গেল হরিদ্বার রেলওয়ে স্টেশনের নাম। ফাইনালি 1535 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি হরিদ্বার স্টেশনে। বন্ধুরা, পরের দিন হরিদ্বার স্টেশনে ট্রেন আসার কথা ছিল বিকেলবেলার ঠিক 3:50-এ। তবে ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণ আগেই আমাদের পৌঁছে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:40। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে হরিদ্বার স্টেশনের এখন আমি মেন গেটের সামনে চলে এসেছি। আমার ব্যাক সাইডে পুরো কিন্তু হরিদ্বার স্টেশনের বাইরের দিকের এরিয়াটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। স্টেশন চত্বরের একদম ঠিক সামনের দিকে বেশ অনেকটা বড় খোলা স্পেস রয়েছে, যেখানে 4 চাকা গাড়ি, টোটো এবং অটো তোমরা দাঁড়িয়ে থাকতে দেখবে। আর এই এরিয়াতেই কিন্তু রয়েছে ভোলেনাথের বেশ বড় বড় দুখানা মূর্তি, যে মূর্তিগুলো স্টেশন চত্বরটাকে কিন্তু আরো সুন্দর করে তুলেছে। হরিদ্বারে তো পৌঁছে গিয়েছি, তবে এইবারে আমার প্রথম কাজ হলো একটি হোটেলের সন্ধান করা। তবে বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে কোনো রকম হোটেল বুক করে আসিনি। স্টেশন চত্বরের আশেপাশে এবং হরিদ্বারের অলিতে গলিতে প্রচুর ধর্মশালা, হোটেল তোমরা পেয়ে যাবে। তবে বন্ধুরা, একটি রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, একটি রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে। আর বাঁ দিকের যে রাস্তাটা সেটা কিন্তু সোজা যাচ্ছে হর কি পৌড়ি ঘাটের দিকে। আর আমি যে হোটেলের সন্ধান করব এই হর কি পৌড়ি ঘাটের যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই দিকে। চলো তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক হোটেলের সন্ধানে।
হরিদ্বার স্টেশন চত্বর থেকে মোটামুটি 600 মিটার রাস্তা অতিক্রম করে আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে সোজা রাস্তাটা যাচ্ছে হরিদ্বার স্টেশন চত্বরের দিকে, আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এদিকে সোজা রোডটা চলে যাচ্ছে কিন্তু হর কি পৌড়ি গঙ্গা ঘাটের দিকে। দেখো এই রোডটা চলে যাচ্ছে হর কি পৌড়ি ঘাটের দিকে, আর রোডের ওপরেই আমি কিন্তু আজকে রাতের আস্তানা খুঁজে নিয়েছি। বন্ধুরা আজকে আমি এখানে কিন্তু স্টে করব। আগে তোমাদেরকে নামটা জানিয়ে দিচ্ছি, গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট। এইখানে কিন্তু আমি থাকবো আজকে। তবে বন্ধুরা এখানে মাত্র 150 টাকায় তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারো। বাইরের দিকের ভিউটা তোমরা দেখে নাও, বেশ অনেকটা বড় কিন্তু ধর্মশালা। বাইরের দিকে যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, প্রচুর নয়েজ, ভেতরের দিকে গিয়ে সমস্ত কিছু ডিটেলস ভালো করে তুলে ধরবো। গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট ধর্মশালাটা ঠিক এমনই জায়গায় যেখান থেকে রেলওয়ে স্টেশনও কাছে, এমনকি হর কি পৌড়ি গঙ্গাঘাটও কাছে। তাছাড়াও গাড়ি ঘোড়া মার্কেট সমস্ত কিছুর সুযোগ সুবিধা কিন্তু একদম হাতের কাছে। গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট ধর্মশালার আরও একটি নাম রয়েছে লখনৌ ধর্মশালা। দুটো নামই জানিয়ে রাখলাম, যে কোনো একটি নাম বললে পরে তোমরা সঠিক জায়গাতেই চলে আসতে পারবে। বাইরের দিকে গাড়ি ঘোড়ার আওয়াজে তোমরা এই ধর্মশালার নামটা ভালো করে শুনতে পেয়েছো কিনা জানি না, আমি আবারও তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট। এটা কিন্তু একটি ধর্মশালা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু বেশ অনেকটা খোলা স্পেস রয়েছে, গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো। আর এইখানেই কিন্তু একজন কাকু বসে থাকেন, আর সবার প্রথমে এসে কিন্তু তোমাদেরকে এই কাকুর সাথে যোগাযোগ করতে হবে। নিচের দিকে দেখো অনেকগুলো কিন্তু রুমের ব্যবস্থা রয়েছে, তোমরা নিচের দিকেও রুম পেয়ে যাবে। তবে আমি এখানে এসে কাকুর সাথে যোগাযোগ করে রুম নিয়ে নিয়েছি, সেটা হলো ফার্স্ট ফ্লোরে 26 নাম্বার রুম। তো আমাকে এখন সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পরেই সবার প্রথমে চোখে পড়বে বেসিন আর আয়নার ব্যবস্থা রয়েছে। রুমগুলোর ঠিক সামনে খোলা স্পেস রয়েছে, বলতে পারো খোলা বারান্দা, যেখানে দাঁড়িয়ে পুরো ধর্মশালার ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। বাইরের দিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো একটা রাজকীয় ব্যাপার রয়েছে কিন্তু। তবে বন্ধুরা আমি যেহেতু এখানে রুম নিয়ে আছি, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার ভালো লেগেছে মানে তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, এখানে রয়েছে মিনারেল ওয়াটারের ব্যবস্থা, আনলিমিটেড এখানে মেশিন চলে, যেখান থেকে একদম ঠান্ডা জল তোমরা পেয়ে যাবে। আমি এসে সাথে সাথে কথা বলে রুমটা নিলাম। এখন আপাতত 26 নাম্বার রুমটা খোলা বলে আর ফাঁকা বলে এই রুমটাই কিন্তু আমাকে দিয়েছে। আচ্ছা, গেটটা খুললে পরে চোখের সামনে যা যা পড়ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো হ্যাঙ্গারের ব্যবস্থা, আর এইখানে রয়েছে র্যাক, যেখানে এখন আপাতত আমাদের লাগেজ গুলো আছে। এখানে আছে একটা ছোট্ট টেবিল, আর এই সাইডে রয়েছে কিন্তু দুটো বড় বড় জানলার ব্যবস্থা। তবে জানলাগুলো এখন বন্ধ রয়েছে, তোমরা চাইলে খুলতে পারো। আর বেডটা রয়েছে একদম রুমের ঠিক মাঝখানে, আর বেডের ওপরেই রয়েছে পাখার ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর, দুটো বালিশ, সমস্ত কিছু আছে। লাইট, পাখা এবং সুইচ বোর্ডের ব্যবস্থা তোমরা খুব ভালো পেয়ে যাবে। রুমটা একটা সাদা ছোঁয়া রয়েছে, চারিদিকে টাইলস রয়েছে, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা ইউটিউবে প্রথমবার হরিদ্বারে ঘুরতে এসে তোমরা কিন্তু এখানে মাত্র 150 টাকায় রুম নিয়ে থাকতে পারবে। এমনই একটি জায়গার সন্ধান দিলাম। যারা কম খরচায় একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ করতে চাইছো, তাদের কিন্তু এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আচ্ছা, রুমের মধ্যে ওয়াশরুম কিন্তু নেই, তোমাদেরকে ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা ঠিক কোথায় আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখো, একজন কাকু কিন্তু সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসছে, আর এই সিঁড়ির পাশেই রয়েছে কিন্তু কমন ওয়াশরুমের ব্যবস্থা। অনেকগুলো ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, বেসিন, আয়না, বালতি, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই বেসিনটার ঠিক উল্টো দিকে। অনেকটা দূর জার্নি করে এসেছি, রুম তোমাদের দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগলো। তবে বন্ধুরা এখন একটু ফ্রেশ হব। তবে মেন কথায় আসি, তোমরা এটাই ভাবছো যে কন্ট্যাক্ট করবে কি করে, তোমরা আমার সাথে থাকো। কালকে সকালবেলা আমি নিজে যোগাযোগ করে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো। চারিদিকটা ঝা চকচকে একটা পরিবেশ। কমন ওয়াশরুম হলে পরেও তাও পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এই জায়গাটি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ধর্মশালার গেট রাত্রেবেলা ঠিক 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। সারাদিন ঘোরাফেরা করলে পরেও 9:30টার মধ্যে তোমরা ধর্মশালায় ফিরে আসবে।
গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছি ধর্মশালার একদম ঠিক সামনে। ধর্মশালা থেকে বাইরের দিকে বেরোলে পরেই হাতের ডান দিকে সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হারকি পৌড়ি ঘাটের দিকে। বন্ধুরা, রাতের বেলা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই খাবার দাবার খেয়ে আমি কিন্তু রেস্ট নিয়েছিলাম। আজকে সকালবেলা পুরো হারকি পৌড়ি গঙ্গা ঘাট এবং হরিদ্বারের অলি গলি ঘুরে বেড়াবো এবং এখানকার সমস্ত কিছু ইনফরমেশন সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তবে এখন আমি সোজা এই রাস্তা ধরে যাব হারকি পৌড়ি ঘাটের দিকে। ফাইনালি চলে এলাম আমি হারকি পৌড়ি গঙ্গা ঘাটের সামনে। আমি যে ধর্মশালায় স্টে করেছি সেইখান থেকে হাঁটা পথে গঙ্গা ঘাটের সামনে আসতে সময় লাগলো 10 মিনিটের মতো। বন্ধুরা, তোমরা চাইলে পরে কিন্তু পায়ে হেঁটেই আসতে পারো, কারণ আমার কোনো রকম সমস্যা হয়নি। আশা করছি তোমাদেরও কোনো রকম সমস্যা হবে না। মার্কেট দেখতে দেখতে, দোকানপাট ঘুরতে ঘুরতে আমি কিন্তু বেশ ভালো করেই চলে এলাম। আচ্ছা, এইবারে বলে দিচ্ছি, গঙ্গা ঘাটের সামনে আসলে পরে বেশ বড় একটা প্রবেশদ্বার দেখতে পারবে। যে প্রবেশদ্বারটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং প্রবেশদ্বারের মাথার উপরে বেশ বড় করে লেখা রয়েছে হারকি পৌড়ি গঙ্গা ঘাট। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি, আর দেবভূমির হরিদ্বারে হারকি পৌড়ি গঙ্গা ঘাট কিন্তু ভীষণ নাম করা একটি গঙ্গা ঘাট। হারকি পৌড়ি গঙ্গা ঘাটের মেন প্রবেশদ্বার দিয়ে গঙ্গা ঘাটের মেন এরিয়াতে আমি প্রবেশ করেছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে হারকি পৌড়ি গঙ্গা ঘাটের মেন বড় যে প্রবেশদ্বারটা, সেটা ভীষণ সুন্দরভাবে। যখন তোমরা হারকি পৌড়ি গঙ্গা ঘাটে এন্ট্রি করবে, একটা ঢালু স্ল্যাব রয়েছে যেখানে কিন্তু জল জমে রয়েছে, সেখানে পা ধুয়ে তারপরে গঙ্গা ঘাটের ভেতরে তোমাদের প্রবেশ করতে হবে। প্রবেশদ্বারের আশেপাশে যেখানে সেখানে বাইরের দিকে জুতো খুলে অনেকেই কিন্তু গঙ্গা ঘাটে এন্ট্রি করেছে। আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, যেখানে সেখানে জুতো রাখবে না, এতে জুতো হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। প্রবেশদ্বারের পাশে ছোট্ট একটা কাউন্টার রয়েছে যেখানে তোমরা ফ্রি অফ কস্ট নিজেদের জুতোগুলো কিন্তু রেখে দিতে পারো। গঙ্গা ঘাটের ভেতরের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। চারিপাশে একটু ভিড়টা দেখো। হরিদ্বারের হারকি পৌড়ি গঙ্গা ঘাট যতটা ফেমাস, ততটা পরিমাণে কিন্তু এখানে বছরের প্রত্যেকটা সময় ভিড় কিন্তু এরকমই দেখা যায়। বন্ধুরা, এখন জলটা প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, তাই সকলেই সকাল সকাল কিন্তু জলে নেমে স্নান করাও শুরু করে দিয়েছে। হারকি পৌড়ি গঙ্গা ঘাটে রয়েছে বেশ অনেকগুলো মন্দির প্রাঙ্গণ। যেই মন্দির প্রাঙ্গণগুলোতে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে এবং পুজো দেবে। যেমন গঙ্গা মায়ের মন্দির রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে। মন্দির প্রাঙ্গণগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে। অবশ্যই তোমাদের বলছি, তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে গিয়ে একটু বিগ্রহগুলো দর্শন করবে, দেখবে একটা আলাদা রকম শান্তি পাবে। গঙ্গা ঘাটের পাড় দিয়ে তোমরা কিন্তু পুরোহিত মশাই পেয়ে যাবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের পুজো পাঠগুলো চাইলে করাতে পারো, আর যদি না চাও না করাতে পারো। আচ্ছা, তোমরা তো ভিড়টা বুঝতেই পারছো কতটা পরিমাণে সকাল সকাল কিন্তু হারকি পৌড়ি গঙ্গা ঘাটে ভিড় রয়েছে। আর সকলকে স্নান করতে দেখে আমারও একটু মনটা খারাপ হচ্ছে যে আমি স্নান করতে পারবো না। তবে আজকে ভিডিও শুট রয়েছে, প্রচুর কাজ রয়েছে, তাই আজকে স্নান করব না। কালকে আমি অবশ্যই গঙ্গা ঘাটের এই পবিত্র জলে এসে কিন্তু নিজের গা ভেজাবো। তবে সকলকে স্নান করতে দেখে একটু মনটা খারাপ হচ্ছে, তো তাই অল্প জলে নেমে আমি কিন্তু এই পবিত্র জল মাথায় ছিটিয়ে নেব। গঙ্গা ঘাটেও এক একজন এমন ভাবে স্নান করে যে চারিদিকের ভিউটা একটু দেখানোর ইচ্ছে থাকলে পরেও উপায় থাকে না। যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা সময় ভীষণ জমজমাট থাকে, আর প্রতি 12 বছর অন্তর অন্তর তোমরা আশা করছি সকলেই জানো পূর্ণ কুম্ভ মেলা এই হারকি পৌড়ি গঙ্গা ঘাটেই অনুষ্ঠিত হয়। হারকি পৌড়ি গঙ্গা ঘাটের পাশে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের ওপরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে বন্ধুরা তোমরা কিন্তু ব্যাক সাইডে দেখা যাচ্ছে যে মনসা দেবীর মন্দিরটা, সেটা কিন্তু দারুণ ভাবে দেখতে পারবে এবং মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই ব্রিজের ওপর থেকে চারিদিকের ভিউ অসাধারণ লাগবে। আর এইখান থেকে দাঁড়িয়েই তোমরা কিন্তু হারকি পৌড়ি গঙ্গা ঘাটের পাশে যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলো রয়েছে সেইগুলোও দেখতে পারবে। যেরকম রয়েছে মহর্ষি বাল্মীকি মন্দির, নবগ্রহ মন্দির, মা কালী মন্দির। প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে অবশ্যই অবশ্যই তোমরা ভিজিট করবে। তোমরা কিন্তু হরিদ্বার ঘুরতে এসে শুধুমাত্র হারকি পৌড়ি গঙ্গা ঘাট ঘুরে যাও এবং স্নান করে হয়তো রুমে চলে যাও। তবে বন্ধুরা, আজকে আমি তোমাদের হরিদ্বারের হারকি পৌড়ি গঙ্গা ঘাটের কোনায় কোনায় যা দেখার মতো রয়েছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে এবং নতুনত্ব অনেক কিছু তোমরা জানতে পারবে। হারকি পৌড়ি গঙ্গা ঘাটটা যখন ঘুরে দেখছিলাম, একটা বিষয় আমার ভীষণ খারাপ লাগলো। অনেকেই বসার জন্য ব্যবহার করেছে প্লাস্টিক কিংবা চাদর। নিজেদের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবং স্নান হয়ে যাওয়ার পরে সেই প্লাস্টিক চাদরগুলো সেখানেই ফেলে চলে গেছে, সেগুলোকে আর তোলেনি।
তো এতে মনে হয় আমাদের পুণ্যতীর্থ স্থানগুলো আমরা নিজেরাই নোংরা করে ফেলছি। এইদিকে একটু নজর দেওয়াটা আমার মনে হয় নিজেদেরকেই উচিত। এখন আমি আছি কিন্তু ধনুষ পুলের সামনে। বন্ধুরা, আমি একটু তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। গঙ্গা নদীর ওপরে এপার থেকে ওপারে যাওয়ার জন্য বড় একটা কিন্তু ব্রিজ রয়েছে, যে ব্রিজের নাম হলো ধনুষ পুল। এখানে সুন্দর করে কিন্তু বোর্ডে লেখা রয়েছে। আর এইখানে শুধু জলের স্রোতটা দেখো, কি মারাত্মক জলের স্রোত। বন্ধুরা, সামনের দিকে রয়েছে আরো একটা ছোট্ট ব্রিজ, যে ব্রিজের নাম কিন্তু রয়েছে। তবে গঙ্গাঘাট কিন্তু শুধু এখানে হারকি পৌড়ি গঙ্গাঘাটই নয়, আরো অনেকগুলো গঙ্গাঘাট রয়েছে এবং প্রত্যেকটা গঙ্গাঘাটে এই পরিমাণে ভিড় তোমরা দেখতে পারবে। আর প্রত্যেকটা গঙ্গাঘাটের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। হারকি পৌড়ি গঙ্গাঘাটটা যতটাই জমজমাট, তার থেকে তুলনামূলক শান্ত কিন্তু বিষ্ণুঘাট। বিষ্ণুঘাটকে অনেকে শান্ত ঘাটও বলে। তবে বিষ্ণুঘাটে বেশিরভাগই কিন্তু বৈষ্ণবরা এসেই স্নান করেন। ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে বৈষ্ণবরা বিষ্ণুঘাটে এসে স্নান করে যান। গঙ্গাঘাটটা কিন্তু বিশাল বড়, আর গঙ্গাঘাটের আশেপাশে প্রচুর রয়েছে দেখার মতো অনেকগুলো জায়গা। তাই আমি কিন্তু এই পুরো গঙ্গাঘাটটা ঘুরে দেখবো বলে একটা দিন এক্সট্রা রেখেছি। যদি তোমরাও পারো, তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা একটা দিন এক্সট্রা রাখবে, তোমরা কিন্তু তাহলে খুব সুন্দরভাবে পুরো গঙ্গাঘাটের আশেপাশে দেখার মতো যা যা জায়গা রয়েছে সমস্ত কিছু তোমরা ঘুরে দেখে নিতে পারবে। আচ্ছা, এই যে সামনে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, সিঁড়ি ধরে দেখো এখানে শসা, তরমুজ, ফুচকা, অনেক কিছু খাবারের দোকান বসেছে। মানে তোমরা খাবার দাবারেরও জিনিস কিন্তু এখানেই পেয়ে যাবে। পায়ে হেঁটেই আমি চলে এলাম কিন্তু হরিদ্বারের আরো একটি ফেমাস জায়গায়। এখানে কিন্তু রয়েছে 108 ফুটের বিশাল শিব মূর্তি। দেখো ব্যাক সাইডে দেখতেই পারছো, অসাধারণ কিন্তু মূর্তি। তবে বন্ধুরা, এটাই ভাবছো তোমরা এখানে পৌঁছাবে কেমন করে। আমি তো হারকি পৌড়ি গঙ্গাঘাটে ছিলাম। হারকি পৌড়ি গঙ্গাঘাটের পাশেই যেখানে রয়েছে সঞ্জয় পুল, বাংলায় যাকে বলবে সঞ্জয় পুল, সেই ব্রিজ ধরে আমি কিন্তু চলে এসেছিলাম গঙ্গার আরো একটি সাইডে। সেইখান থেকে গঙ্গার পার ধরে আমি সোজা চলে এলাম মেন রোডে, যেখানে রয়েছে ব্রিজ আরো একটি, যেখান দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। সেইখানেই কিন্তু রয়েছে একদম রোডের পাশে বেশ বড় একটি গার্ডেনের মাঝখানে এই বিশাল শিব মূর্তি। ভীষণ সুন্দর লাগছে। তোমরা হয়তো ভাবছো এখানে আসতে গেলে গাড়ি রিজার্ভ করতে হবে বা টোটো অটোর কোনো ব্যবস্থা আছে কিনা। তোমরা চাইলে পরে টোটো অটো ধরেও আসতে পারো। তবে কম খরচে যারা ঘুরতে পারো তারা কিন্তু গঙ্গার পার ধরে অনায়াসে পায়ে হেঁটে এখানে চলে আসতে পারো। এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু খাবারের দোকান, শুকনো খাবারের দোকান পেয়ে যাবে, ফলমূল বিক্রি হচ্ছে। আমার কিন্তু এই জায়গাটাতে এসে ভীষণ ভালো লাগছে। তোমরাও অবশ্যই এখানে ভিজিট করতে পারো। শিব মূর্তিটি ঘিরে আশেপাশে রয়েছে বিশাল বড় গার্ডেন এরিয়া। যে গার্ডেন এরিয়াতে শুধুমাত্র তোমরা দেখতে পারবে সবুজে ঘেরা প্রচুর গাছগাছালি। শুধু ফুল গাছ নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল গাছও। গঙ্গার পাড়ে যেহেতু অবস্থিত, তাই জায়গাটির কিন্তু আলাদা রকম সৌন্দর্য রয়েছে। বিশাল এই শিব মূর্তিটি শিবমোগার কাশীনাথের দ্বারা নির্মিত হয়েছিল। হরিদ্বারে ভ্রমণ করতে আসা প্রত্যেকটা তীর্থযাত্রী যারা জানে এই সুন্দর জায়গাটির বিষয়ে, তারা কিন্তু একবার হলেও ভিজিট করে। আর যারা জানো না, তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু ভোলেনাথকে দর্শন করে যেতে পারো। 108 ফুটের যে শিব মূর্তিটা রয়েছে তার ঠিক পাশেই বন্ধুরা রয়েছে কিন্তু মেন রোড। এখানে বড় একখানা ব্রিজ রয়েছে। ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর, প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। এইখানে তোমরা অবশ্যই একবার হলেও আসবে, কারণ এইখান থেকে দাঁড়িয়ে পুরো হারকি পৌড়ি গঙ্গাঘাটের দারুণ সুন্দর ভিউ তোমরা পাবে। তাছাড়াও মনসা দেবীর যে মন্দিরটা রয়েছে সেগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যায়। গাড়িগুলো যে ওইদিকে যাচ্ছে ওটা কিন্তু হরিদ্বারের দিকে যাচ্ছে, আর এই দিক দিয়ে যে গাড়িগুলো সোজা যাচ্ছে সেটা কিন্তু দেরাদুন, মৌসুরি, তারপরে ঋষিকেশের দিকে যাচ্ছে। তো অবশ্যই সামনের দিকে গিয়ে কিন্তু রাস্তাগুলো ভাগ হয়ে যাবে বিভিন্ন জায়গায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, আমি যে 108 ফুটের
শিব মূর্তিটা দেখালাম। যদিও বা তোমরা হরিদ্বার হরকি-পৌড়ি গঙ্গাঘাটের আশেপাশে থেকে টোটো কিংবা অটো ধরে আসতে চাও, তোমরা বলবে স্বামী বিবেকানন্দ পার্কে যাব, তাহলে তোমরা এখানে এসে গাড়ি থেকে নামতে পারবে। গঙ্গার পার ধরে ঠিক যেইভাবেই আমি হাঁটতে হাঁটতে শিব মূর্তির কাছে এসে পৌঁছেছিলাম, সেইভাবেই কিন্তু আবার গঙ্গার পার ধরে এসে পৌঁছালাম হরকি-পৌড়ি গঙ্গাঘাটে। কারণ হরকি-পৌড়ি গঙ্গাঘাটের সন্ধে আরতি কিন্তু ভীষণ জনপ্রিয়, যা আমাকে দেখতে হবে। আর সকাল থেকে সন্ধে এখানে কিন্তু সারাদিনই ভক্তরা গঙ্গাঘাটে স্নান করতে থাকে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 5:30, আর আমি কিন্তু হরকি-পৌড়ি গঙ্গাঘাটের আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান ছিল প্রত্যেকটা জায়গায় ঘুরে নিয়েছি, আর আবারও চলে এসেছি হরকি-পৌড়ি গঙ্গাঘাটে। কারণ বন্ধুরা, তোমরা তো সকলেই জানো হরকি-পৌড়ি গঙ্গাঘাটের গঙ্গা আরতি কতটা পরিমাণে ফেমাস। গঙ্গা আরতি আমিও দর্শন করব, তবে আজ কিন্তু সন্ধ্যেবেলা ঠিক 7টা থেকে গঙ্গা আরতি শুরু হবে। তবে মোটামুটি 2 ঘন্টা আগে থেকে কিন্তু দেখো চারিদিকে প্রচুর ভিড় হয়ে গিয়েছে, সকলেই কিন্তু বসেও পড়েছে। আর যারা বসে ভালো করে গঙ্গা আরতি দর্শন করতে চায় তাদের জন্য কিন্তু এখানে বসারও ব্যবস্থা করে দিয়েছে। তো আমিও এবারে সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গা দেখে সামনের দিকে বসবো, যাতে গঙ্গা আরতি আমি নিজে ভালো করে দর্শন করতে পারি এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও গঙ্গা আরতির সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে পারি। আমার মতো হরিদ্বারে আসা প্রত্যেকটা তীর্থযাত্রী এই সুন্দর সময়টির জন্য অপেক্ষা করে থাকে। কারণ এই সন্ধেবেলা হরকি-পৌড়ি গঙ্গাঘাটটা ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে এবং হরিদ্বারে আসা প্রত্যেকটা তীর্থযাত্রী একত্রিত হয় শুধুমাত্র সন্ধে আরতি দেখবে বলে। সন্ধে আরতির শেষে সকলেই একে একে এসে পঞ্চপ্রদীপের তাপ তাদের মাথায় নিয়েছিল। সন্ধে আরতি শেষ হওয়ার পরে চারিদিকের ভিড় দেখলে পরে তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বারে বারে এই সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয় নিজেদের সাথে থাকা ছোট বাচ্চা, ব্যাগপত্র, দরকারি জিনিস যাতে সাবধানে রাখা হয়। গঙ্গা আরতি দর্শনের পরে আমি কিন্তু সোজা চলে এসেছিলাম হরিদ্বারের যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা ঘুরে দেখার জন্য। বন্ধুরা, তোমাদেরকে আর মার্কেটটা ঘুরে কি দেখাবো, এখানে কিন্তু প্রচুর ধরনের মার্কেটে জিনিসপত্র পাওয়া যায়। সেটা জুয়েলারি হোক, শীতের জিনিস হোক, বাসনপত্র হোক, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো ফ্রেম, সমস্ত কিছু, এমনকি বিভিন্ন ধরনের কিন্তু আচারও তোমরা পেয়ে যাবে। এবারে তোমরা কিন্তু বন্ধুরা মার্কেটটা যখন ঘুরবে তোমাদের কিন্তু প্রচুর জিনিস দেখে পছন্দ হবে, যেটাই পছন্দ হবে তোমরা দর দাম করে ভালো করে দেখে শুনে তারপরেই জিনিসটা কিনবে। আমার কিন্তু পুরো মার্কেট ঘোরা কমপ্লিট। আমি চলে এসেছি পুরনো দাদা বৌদির দোকানে, কারণ এই হোটেলেই কিন্তু আমি রাতের খাবারটা কমপ্লিট করব। এখানে কিন্তু বড় করে পোস্টারে লেখা রয়েছে পুরনো দাদা বৌদির হোটেল, আর সামনেই রয়েছে কিন্তু দোকান। তো আমি কিন্তু 2-4 পা হেঁটেই গলির ভেতরে গেলে পরে পুরনো দাদা বৌদির হোটেল পেয়ে যাব, যেখানে বসে কিন্তু রাতের খাবারটা কমপ্লিট করে নেব। আজকে রাতের খাবারে রয়েছে সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত। এটা হলো আমার প্লেট, আর এটা হলো সৌরভের প্লেট। বন্ধুরা, পেট ভরে কিন্তু তোমরা এখানে খাবার দাবার খেতে পারো, তবে খাবারটা খেয়ে অবশ্যই টেস্ট করবো
আরো একটি কথা জানিয়ে দেওয়া আমার মনে হয় ভীষণভাবে দরকার, হরিদ্বারে কিন্তু মেন মার্কেটের মধ্যে পুরনো দাদা বৌদির হোটেল, আদি দাদা বৌদির হোটেল, এরকম অনেক কিন্তু দাদা বৌদির হোটেল তোমরা পেয়ে যাবে। তবে তোমরা কিন্তু চেঞ্জ করে করে, মানে সকালবেলা একটা দাদা বৌদির হোটেল, রাতের বেলা একটা দাদা বৌদির হোটেলে খাবার খেতে পারো। কারণ আমি নিজে এই জিনিসটা ট্রাই করেছিলাম। প্রত্যেকটা দোকানেই কিন্তু তোমরা বাঙালি খাওয়া দাওয়ার পেট ভরে পেয়ে যাবে কম টাকায়, এবং কিন্তু খাবারের মানগুলো প্রত্যেকটা দোকানে একই রকমই রয়েছে। তবে আমার সামনে যে খাবারটা রয়েছে সেটা খেয়ে এখন টেস্ট করে দেখবো। এখানে অনেকগুলো দাদা বৌদির হোটেল থাকলে পরেও পুরনো দাদা বৌদির হোটেলে খাবারগুলো কিন্তু পুরো ফ্রেশ পাবে। আমি যদিও বা অন্য দাদা বৌদির হোটেলে খাওয়া ট্রাই করে দেখেছি, তবে সৌরভ কিন্তু একদম যেতে চায় না, কারণ এইখানকার খাবারগুলো পুরোটাই কিন্তু ফ্রেশ খাবার এবং টাটকা খাবার, যার কারণে যতবারই হরিদ্বারে আসি ততবারই আমি পুরনো দাদা বৌদির হোটেলে এসে খেয়ে যাই, সেটা সকালবেলা হোক কিংবা সন্ধেবেলা। ডাল, ভাত, সবজি, তরকারি যা কিছু রয়েছে সমস্ত কিছুটাই পেট ভরে পাবে, এবং পুরো প্লেটটার দাম পড়েছিল 90 টাকা। শুধুমাত্র বেগুন ভাজা আর পাঁপড় ভাজা 1 পিস করে তোমরা পাবে। খাবারগুলো কিন্তু খেতে মোটামুটি বেশ ভালো লেগেছিল। রাতের খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে এসেছি রাত্রেবেলা ঠিক 9:30টার সময় ধর্মশালার ভেতরে, কারণ ধর্মশালার গেট কিন্তু রাত্রেবেলা ঠিক 9:30টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আজকের এই দিনটি কিন্তু আমার ভীষণ সুন্দরভাবে কাটলো। তোমরাও কিন্তু কম খরচায় এইভাবে হরিদ্বারের আশেপাশের জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। মেন কথায় আসি, আমি যে ধর্মশালায় স্টে করেছি, এখানে তোমরা যদি স্টে করতে চাও অবশ্যই স্টে করতে পারো, তবে আগে থেকে কিন্তু এখানে কোনো রকম রুম বুক হয় না। এখানে যে রিসেপশন এরিয়াতে কাকু থাকে, সেই কাকুর সাথে যোগাযোগ করলাম। কাকু বললো যে যত টাকাই আগে থেকে দিক না কেন, আমরা আগে থেকে কোনো রকম রুম কিন্তু বুক রাখি না, তাই তোমরা যখন আসবে সাথে সাথে রুম খালি থাকলে পরে কিন্তু রুম পেয়ে যাবে। তবে অবশ্যই যে কজন আসবে সাথে কিন্তু অরিজিনাল পরিচয় পত্রগুলো নিয়ে আসবে, সেটা যদি ঠিকঠাক থাকে সাথে সাথে রুম পেয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আজকের এই পুরো হরিদ্বার ভ্রমণের ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।